দ্য ডিবেট এ আপনাকে স্বাগত। আজ আমরা কথা বলছি এসজে ফিনসার্ভ লিমিটেডকে নিয়ে। ভারতের সাপ্লাই চেইন ফাইন্যান্স জগতে বেশ দ্রুত গতিতে বেড়ে ওঠা একটি কোম্পানি। এখন এই কোম্পানিটি একটা বেশ ইন্টারেস্টিং মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে। সম্প্রতি তাদের প্রতিষ্ঠাতা সিইও এবং সিএফও দুজনেই পদত্যাগ করেছেন, আর ঠিক একই সাথে তারা তাদের লাভের পূর্বাভাসও বেশ খানিকটা কমিয়ে এনেছে। তো আজকের আলোচনার মূল প্রশ্নটা হলো, এই পদক্ষেপগুলো কি একটা কঠিন অর্থনীতিতে টিকে থাকার জন্য নেওয়া বিচক্ষণ সিদ্ধান্ত, যা তাদের ভবিষ্যৎকে আরও মজবুত করবে, নাকি এগুলো আসলে কোম্পানির ভেতরে থাকা গভীর কোনো সমস্যার লক্ষণ, যা তাদের অ্যাম্বিশাস বৃদ্ধির স্বপ্নকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে? আমাদের এই পুরো আলোচনাটা কোম্পানির অক্টোবর 2025-এর আয়ের সম্মেলনের তথ্যের ওপর ভিত্তি করে। আমি মনে করি এসজি ফিনসার্ভ যা করছে তা হলো ঝড়ের মধ্যে জাহাজের গতি কমানোর মতো একটি বুদ্ধিমানের কাজ। তাদের ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল এবং শক্তিশালী ভিত্তি দীর্ঘমেয়াদে তাদের সাফল্য এনে দেবে। আর আমি এখানে একটু অন্যভাবে দেখছি। আমার মতে ধোঁয়া যখন দেখা যাচ্ছে তখন ভেতরে আগুন থাকার সম্ভাবনাটা সেটাকে ঠিক উড়িয়ে দেওয়া যায় না। এই পরিবর্তন আর পূর্বাভাস কমানোটা আমার কাছে কোম্পানির ভবিষ্যৎ পথ চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু চ্যালেঞ্জের ইঙ্গিত বলেই মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমার অবস্থানটা একটু পরিষ্কার করি। দেখুন, যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের মূল ভিত্তি হল তার অ্যাসেট কোয়ালিটি, মানে তারা যে লোনগুলো দিচ্ছে সেগুলোর গুণমান। আর এখানে এসজি ফিনসার্ভ প্রায় অনন্য। প্রতিষ্ঠার পর মাত্র ৩ বছরে তারা ৫২,০০০ কোটি টাকার বেশি লোন বিতরণ করেছে, কিন্তু তাদের নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ হল 0। সোজা কথায়, তাদের দেওয়া একটাও লোন এখন পর্যন্ত খেলাপি হয়নি, যা এই ব্যবসায় প্রায় অবিশ্বাস্য একটা ব্যাপার। এটা প্রমাণ করে যে তাদের ঝুঁকি যাচাই করার প্রক্রিয়াটা অসাধারণ। সাম্প্রতিক ত্রৈমাসিকে বাজারের অবস্থা খারাপ থাকা সত্ত্বেও তাদের লোনের খাতা ১৫% বেড়ে প্রায় ২,৮৭৮ কোটি টাকায় পৌঁছেছে। এবার আসি লাভের পূর্বাভাস কমানোর বিষয়ে। তারা লক্ষ্যমাত্রা ১৫০ কোটি থেকে কমিয়ে ১২০ থেকে ২৫ কোটিতে এনেছে। আমার চোখে এটা দুর্বলতা নয়, বিচক্ষণতা। যখন আপনার প্রধান গ্রাহক, যেমন ধরুন অটোমোবাইল বা সিমেন্ট কোম্পানিগুলোই বলছে যে তাদের ব্যবসা কমবে, তখন আপনি একা উল্টো পথে হেঁটে কৃত্রিমভাবে লক্ষ্য পূরণের জন্য ঝুঁকিপূর্ণ গ্রাহক যোগ করতে পারেন না। তারা অ্যাসেট কোয়ালিটিকে বৃদ্ধির চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য একটা স্বস্তির বিষয়। আর ম্যানেজমেন্টের পরিবর্তন এটাও পরিকল্পিত। নতুন সিইও বিনয় গুপ্ত একজন অভিজ্ঞ মানুষ, আর নতুন সিএফও কোম্পানির ভেতর থেকেই পদোন্নতি পেয়েছেন। আমার মতে এই মজবুত ভিত্তি আর বিচক্ষণতাই তাদের ২০২৭ সালের মধ্যে ৬,০০০ কোটি টাকার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা AUM অর্জনের লক্ষ্যে পৌঁছে দেবে। আপনার যুক্তিগুলো বেশ শক্তিশালী, কিন্তু আমি ছবির অন্য পিঠটা একটু তুলে ধরতে চাই। দেখুন, যখন কোনো কোম্পানির প্রতিষ্ঠাতা, সিইও এবং সিও বা সিএফও, যারা প্রথম দিন থেকে কোম্পানিটাকে সন্তানের মতো গড়ে তুলেছেন, একই সাথে পদত্যাগ করেন, তখন সেটাকে শুধু কাকতালীয় বলে উড়িয়ে দেওয়াটা খুব কঠিন। এর পেছনে কৌশলগত মতবিরোধ নাকি ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, তা তো আমরা জানি না। আর এই অনিশ্চয়তাই একটা বড় ঝুঁকির সংকেত। দ্বিতীয়ত, লাভের পূর্বাভাস প্রায় ২০% কমানো হয়েছে। কারণ হিসাবে অর্থনৈতিক মন্দাকে দেখানো হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা তাদের পূর্বাভাস দেওয়ার ক্ষমতা বা বাজারের বাস্তবতা বোঝার ক্ষেত্রে একটা বড় ঘাটতিও, তাই না? এর সাথে আরেকটা বিষয় যোগ করুন। আয়ের সম্মেলনে বলা হয়েছে টাটা মোটরস বা মাহিন্দ্রার মতো বড় গ্রাহকদের পেতে তাদের yield অর্থাৎ প্রতি লোনে লাভের হার ১২.৪% থেকে কমিয়ে ১১.৫% করতে হয়েছে। এর মানে হলো বাজারে প্রতিযোগিতা এতটাই তীব্র যে বড় ক্লায়েন্ট পেতে হলে লাভের অংশে ছাড় দিতে হচ্ছে। ভবিষ্যতে এই চাপ আরও বাড়বে। আর সবশেষে আপনার ওই 0 এনপিএর কথায় আসি। এটা অবশ্যই প্রশংসার যোগ্য, কিন্তু আমার প্রশ্ন হল, এই মডেলটা কি দ্রুত বৃদ্ধির চাপের মুখে টেকসই হবে, বিশেষ করে যখন তারা ডিস্ট্রিবিউটরদের থেকে এক ধাপ নিচে নেমে হাজার হাজার রিটেলারকে অর্থায়ন শুরু করবে? তখন ঝুঁকি তো বহুগুণ বেড়ে যাবে।
আমার মতে এইসব চ্যালেঞ্জ মিলে তাদের ওই ৬,০০০ কোটির স্বপ্নকে বেশ কঠিন করে তুলবে। আপনি ব্যবস্থাপনার পরিবর্তন নিয়ে যে উদ্বেগটা প্রকাশ করলেন সেটা আমি বুঝতে পারছি। বাইরে থেকে দেখলে একসাথে দুজনের চলে যাওয়াটা হ্যাঁ সত্যিই ভাবায়, কিন্তু যদি আমরা একটু গভীরে যাই তাহলে দেখব এর প্রস্তুতি অনেক আগে থেকেই নেওয়া হচ্ছিল। আয়ের সম্মেলনে ম্যানেজমেন্ট খুব পরিষ্কারভাবে বলেছে যে নতুন সিইও বিনয় গুপ্ত সাপ্লাই চেইন ফাইন্যান্সে ২০ বছরেরও বেশি অভিজ্ঞ এবং এর আগে ইয়েস ব্যাংকে ছিলেন। কোম্পানির নীতি হল এমন পেশাদারদের নিয়ে আসা যাদের সাথে তাদের আগে কাজ করার অভিজ্ঞতা আছে আর কি। এটা একটা স্থিতিশীলতা দেয় আর কি। আমি আপনাকে এখানে একটু থামাতে চাই। অভিজ্ঞতা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই অভিজ্ঞতাটা কোন পরিবেশের? বিনয় গুপ্তের অভিজ্ঞতা মূলত একটা বিশাল প্রতিষ্ঠিত ব্যাংকের পরিবেশে, আর এসজি ফিনসার্ভ হল একটা দ্রুত বর্ধনশীল কিছুটা স্টার্টআপ মানসিকতার কোম্পানি। দুটোর কাজের ধরন, ঝুঁকির অ্যাপেটাইট আর সিদ্ধান্ত নেওয়ার গতি কিন্তু আকাশ-পাতাল তফাত। মানে একজন বড় জাহাজের ক্যাপ্টেন কি একটা স্পিডবোট ভালোভাবে চালাতে পারবেন? এটা একটা ভালো প্রশ্ন, তবে আমি বলবো বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একজন অভিজ্ঞ ক্যাপ্টেনই বেশি দরকার। যখন সামনে ঝড় আসছে তখন আপনার একজন শান্ত মাথার মানুষ দরকার, যিনি আগে এই ধরনের পরিস্থিতি সামলেছেন। আর ধারাবাহিকতার দিকটাও দেখুন, নতুন সিএফও সঞ্জয় রাজপুত কোম্পানির ভেতর থেকেই এসেছেন। তিনি গত ২ বছর ধরে ফিন্যান্স বিভাগের প্রধান ছিলেন। সুতরাং বাইরে থেকে অভিজ্ঞতা আর ভেতর থেকে ধারাবাহিকতা, এই দুটো মিলিয়ে তারা একটা মসৃণ পরিবর্তন নিশ্চিত করেছে। এটাকে সংকট না বলে আমি বলবো এটা কোম্পানির পরবর্তী পর্যায়ের জন্য একটি পরিকল্পিত নেতৃত্বের হস্তান্তর। আমি দুঃখিত, কিন্তু পরিকল্পিত হস্তান্তর শব্দটা এখানে ঠিক হজম হচ্ছে না। যারা কোম্পানিকে শূন্য থেকে এই পর্যন্ত এনেছেন তাদের একসাথে চলে যাওয়াটাকে এত সহজে ব্যাখ্যা করা যায় না। আয়ের সম্মেলনে কাকতালীয় শব্দটা ব্যবহার করা হলেও এর পেছনের আসল কারণ কিন্তু অজানা। যদি সত্যি সব পরিকল্পিত থাকত তাহলে এই পরিবর্তনটা আরও ধাপে ধাপে হতে পারত, একই সাথে নয়। বিনিয়োগকারীদের কাছে এটা একটা বড় অশনি সংকেত, কারণ এটা কোম্পানির অভ্যন্তরীণ সংস্কৃতি এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করে। আমার মনে হয় এর প্রভাব আমরা আগামী কয়েক ত্রৈমাসিকে দেখতে পাব। ঠিক আছে, এই বিষয়ে আমাদের মতপার্থক্য থাকতেই পারে। চলুন লাভের পূর্বাভাস কমানোর বিষয়টাতে আসি। আমি আবারও বলছি, এটা তাদের বিচক্ষণতার প্রমাণ, ব্যর্থতার নয়। দেখুন, এসজি ফিনসার্ভের ব্যবসাটা অনেকটা ইকোসিস্টেমের মতো। তাদের বড় গ্রাহকরা, যাদেরকে তারা অ্যাঙ্কার বলে, যেমন অটোমোবাইল, বিল্ডিং মেটেরিয়ালস, এফএমসিজি সেক্টরের কোম্পানিগুলো, তারাই যখন নিজেদের আয়ের পূর্বাভাস কমিয়েছে, তখন এসজি ফিনসার্ভ কিভাবে তাদের লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখবে? এটা তো বাস্তবসম্মত হতো না। কঠিন সময়ে আগ্রাসী না হয়ে নিজেদের অ্যাসেট কোয়ালিটি রক্ষা করা দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা বাড়ায়। যখন অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে, তখন এই মজবুত ভিত্তির কারণেই তারা এই সবচেয়ে দ্রুতগতিতে এগোতে পারবে। আপনার যুক্তিটা বেশ আকর্ষণীয়, কিন্তু আমি এর মধ্যে অন্য একটা সম্ভাবনাও দেখতে পাচ্ছি। দেখুন, প্রথমে তারা ১৫০ থেকে ৬০ কোটি টাকার একটা বেশ উচ্চাভিলাষী পূর্বাভাস দিয়েছিল। তারপর হঠাৎ করে সেটা প্রায় ২০% কমিয়ে দিল। এটা কি শুধু অর্থনৈতিক মন্দার কারণে, নাকি এর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে? যেমন ধরুন, আমি যে ইল্ড কমে যাওয়ার কথাটা বললাম, টাটা মোটরসের মতো বড় গ্রাহককে বোর্ডে আনার জন্য তাদের লাভের মার্জিন কমে গেছে। হতে পারে এই দুটো বিষয় আসলে সম্পর্কিত। বড় গ্রাহকদের ধরে রাখতে গিয়ে তাদের লাভের ওপর এতটাই চাপ পড়ছে যে অর্থনৈতিক মন্দার আড়ালে তারা সেই কঠিন বাস্তবতাটা ঢাকার চেষ্টা করছে। এটা যদি সত্যি হয়, তাহলে এটা শুধু বাহ্যিক কারণে নয়, তাদের ব্যবসায়িক মডেলের অভ্যন্তরীণ দুর্বলতারও ইঙ্গিত দেয়। আপনি দুটো বিষয়কে একসাথে জুড়ে একটা বেশ ইন্টারেস্টিং তত্ত্ব দিচ্ছেন, কিন্তু আমি মনে করি না বিষয়টা এতটা জটিল। সাপ্লাই চেইন ফাইন্যান্সে একটা বড় অ্যাঙ্কার ক্লায়েন্ট পাওয়াটা শুধু একটা ডিল নয়, এটা পুরো একটা ইকোসিস্টেমকে সুরক্ষিত করা। টাটা মোটরসকে যখন তারা বোর্ডে আনে, তখন টাটা মোটরসের সাথে যুক্ত শত শত ডিস্ট্রিবিউটরের ব্যবসার রাস্তাও তাদের জন্য খুলে যায়। এই ধরনের একটা ক্লায়েন্ট পাওয়া মানে আপনার লোনের খাতার একটা বড় অংশ প্রায় ঝুঁকিহীন হয়ে গেল। এর জন্য যদি নির্দিষ্ট সেই অ্যাকাউন্টে ইল্ড বা লাভের হার কিছুটা কমও হয়, তবে সার্বিকভাবে কোম্পানির ঝুঁকি অনেক কমে আসে। এটা একটা কৌশলগত বিনিয়োগ,
লাভের উপর সাময়িক চাপ নয়। তারা স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিচ্ছে। বেশ, তাহলে আপনার কথা মতো এই কৌশলগত সিদ্ধান্তের চাপ এবং অর্থনৈতিক মন্দা দুটো মিলেই লাভের পূর্বাভাস কমেছে। আর এই চাপটাই তো আমাদের আলোচনার তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে নিয়ে আসে, অর্থাৎ তাদের ওই শূন্য এনপিএ রেকর্ড। একদিকে লাভের ওপর চাপ বাড়ছে, অন্যদিকে ২০২৭ সালের মধ্যে ৬,০০০ কোটি টাকার এইউএমের বিশাল লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। এই দুটোকে একসাথে সামলাতে গিয়ে তাদের যে ঝুঁকিহীনতার নীতি, সেটা কি আর ধরে রাখা সম্ভব হবে? অবশ্যই সম্ভব, কারণ তাদের পুরো ব্যবসায়িক মডেলটাই এই ঝুঁকি নিয়ন্ত্রণের ওপর দাঁড়িয়ে আছে। তারা তো আর যাকে তাকে লোন দেয় না। তাদের প্রক্রিয়াটা বুঝুন। তারা প্রথমে একটা বড় আর্থিকভাবে সচ্ছল অ্যাঙ্কার কোম্পানিকে, ধরুন সেন্ট গোবেইন বা মাহিন্দ্রা, চিহ্নিত করে। তারপর তারা শুধুমাত্র সেই অ্যাঙ্কার কোম্পানির অনুমোদিত ডিস্ট্রিবিউটরদের অর্থায়ন করে এবং শুধুমাত্র সেই সব পণ্যের জন্য যা বাজারে সহজে বিক্রি হয়। ফলে এখানে ঝুঁকির মাত্রা স্বাভাবিকভাবেই অনেক কম। এমনকি যখন তারা রিটেলারদের অর্থায়ন শুরু করার কথা বলছে, সেটাও হবে এই একই ডিস্ট্রিবিউটর এবং অ্যাঙ্কারদের মাধ্যমে, একটা নিয়ন্ত্রিত পরিবেশে। তাদের এই শক্তিশালী ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়াটাই তাদের রক্ষা কবচ। আপনার বলা রক্ষা কবচের তত্ত্বটা শুনতে ভালো লাগছে, কিন্তু অঙ্কটা কি বলছে? বর্তমানে তাদের রিটার্ন অন ইকুইটি বা আরওই হল ৯%। তারা এটাকে ১৫%-এর ওপরে নিয়ে যেতে চায়। এটা করার জন্য তাদের লিভারেজ বাড়াতে হবে। আয়ের সম্মেলনে তারা বলেছে লিভারেজ ১:২ থেকে বাড়িয়ে ১:৩ করতে হবে। চলুন এটা একটু সহজ করে বলি। এর মানে হলো আগে তারা নিজেদের ১ টাকার বিপরীতে বাজার থেকে ২ টাকা ধার করে লোন দিত, এখন তারা নিজেদের ১ টাকার বিপরীতে ৩ টাকা ধার করবে। এতে লাভের সম্ভাবনা বাড়লেও ঝুঁকির পরিমাণও কিন্তু আনুপাতিক হারে বেড়ে যায়। তো ছবিটা কি দাঁড়ালো? একদিকে বড় গ্রাহক পেয়ে লাভের হার কমছে, অন্যদিকে আরওই বাড়াতে গিয়ে ঋণের বোঝাও বাড়ছে। এই পরিস্থিতিতে শূন্য এনপিএর রেকর্ড ধরে রেখে দ্রুতগতিতে ৬,০০০ কোটি লক্ষ্যমাত্রা অর্জন করাটা আমার কাছে একটা মারাত্মক চ্যালেঞ্জিং কাজ বলে মনে হচ্ছে। বৃদ্ধির চাপ আর ঝুঁকিহীনতার মধ্যে ভারসাম্য রাখাটা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। আপনি লিভারেজের ঝুঁকিটার কথা ঠিকই বলেছেন, কিন্তু এটা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসার একটা স্বাভাবিক অংশ। একটা কোম্পানি যখন ম্যাচিওর হয় তখন তার লিভারেজ বাড়ে। গুরুত্বপূর্ণ হল সেই লিভারেজটা তারা কিভাবে ব্যবহার করছে। এসজি ফিনসার্ভের ক্ষেত্রে যেহেতু তাদের দেয়া প্রতিটাই লোন একটা সুরক্ষিত ট্রানজ্যাকশনের বিপরীতে দেয়া, তাই লিভারেজ বাড়লেও তাদের ঝুঁকির মাত্রা অন্য অনেক আর্থিক প্রতিষ্ঠানের চেয়ে কম থাকবে। তাদের শূন্য এনপিএর রেকর্ডটাই প্রমাণ করে যে তাদের আন্ডাররাইটিং বা লোন অনুমোদনের প্রক্রিয়াটা কতটা শক্তিশালী। এটা কোনো আকস্মিক সাফল্য নয়, এটা একটা পরিকল্পিত সিস্টেমের ফল। তারা ধীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে এগোচ্ছে এবং আমার বিশ্বাস তারা এই ভারসাম্যটা রাখতে পারবে। দেখুন, তাদের এখনকার সিস্টেমটা যে সফল তা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু সেই সিস্টেমটা একটা নির্দিষ্ট স্কেলে এবং অনুকূল অর্থনৈতিক পরিবেশে পরীক্ষিত হয়েছে। এখন তারা স্কেলটা দ্বিগুণ করতে চাইছে, তাও আবার একটা প্রতিকূল পরিবেশে। রিটেলার ফাইন্যান্সিং যোগ করা মানে আপনার গ্রাহকের সংখ্যা ১০০ থেকে হাজারে বা লাখে চলে যাওয়া। তখন কি আর প্রত্যেককে একইভাবে যাচাই করা সম্ভব হবে? আমার ভয়টা এখানেই। বৃদ্ধির চাপ অনেক সময় সেরা সিস্টেমকেও ভাঙতে বাধ্য করে। তাদের জিরো এনপিএ ট্যাগলাইনটা তাদের সবচেয়ে বড় শক্তি, কিন্তু এটাই তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে যদি এটা ধরে রাখার জন্য তারা সঠিক সময়ে সঠিক ঝুঁকি নিতে ভয় পায়। পরিশেষে আমার বক্তব্য হল, এসজি ফিনসার্ভ একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে বিচক্ষণতা, ধৈর্য এবং স্থিতিশীলতার পরিচয় দিয়েছে। তাদের শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা, দেশের সেরা কিছু কোম্পানিকে গ্রাহক হিসেবে পাওয়া এবং একটি স্পষ্ট কৌশল তাদের উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনের জন্য সঠিক পথেই রেখেছে। লাভের পূর্বাভাস কমানো বা পরিকল্পিতভাবে ব্যবস্থাপনার পরিবর্তন আনা, এগুলো তাদের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। স্বল্পমেয়াদী ঝড়ের মুখে তারা নিজেদের সুরক্ষিত রাখছে, যা দীর্ঘমেয়াদে তাদের আরও শক্তিশালী করে তুলবে। আর আমার সারসংক্ষেপ হল, যদিও কোম্পানির ভিত্তি মজবুত এবং তাদের অ্যাসেট কোয়ালিটি সত্যিই প্রশংসনীয়, তবে একই সাথে শীর্ষ ব্যবস্থাপনার আকস্মিক পরিবর্তন, লাভের পূর্বাভাসে বড়সড় কাটছাট এবং বাজারে প্রতিযোগিতার কারণে লাভের হারে যে চাপ তৈরি হয়েছে, এই বিষয়গুলো কিছু গুরুতর প্রশ্ন তৈরি করে। কোম্পানির ভবিষ্যৎ পথ সম্ভবত ততটা মসৃণ হবে না যতটা ম্যানেজমেন্ট দেখাচ্ছে। শূন্য এনপিএ বজায় রেখে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করাটা একটা কঠিন দড়ির উপর হাঁটার মতো।
তারা এই চ্যালেঞ্জগুলো আগামী দিনে কিভাবে মোকাবেলা করে তার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। এটা স্পষ্ট যে এসজি ফিনসার্ভের ভবিষ্যৎ বিভিন্ন অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়ের ওপর নির্ভর করবে এবং এই বিষয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থাকাই স্বাভাবিক। একদম। আশা করি আমাদের এই আলোচনা থেকে শ্রোতারা বিষয়টি নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবতে পারবেন এবং কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে তাদের নিজস্ব সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন।